হ্যালো স্টুডেন্টস, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বাংলা টিউটোরিয়াল এসআরএ ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে। তোমরা যারা চ্যানেলটিতে নিউ আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমার ভিডিও সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। আর যারা এখনও চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করোনি তাহলে প্লিজ তারা একটুখানি চ্যানেলের সাথে যুক্ত হয়ে যেও লাইক শেয়ার কমেন্ট করে। এবার আজকের মূল আলোচনায় আসা যাক। আজকের মূল আলোচনা আমি করতে চলেছি দশম শ্রেণীর পাঠ্যপুস্তক সাহিত্য সঞ্চয়নের থেকে এখানকার একটি অন্যতম গল্প শ্রী পান্থ রচিত হারিয়ে যাওয়া কালিকলম। এই যে শ্রী পান্থর যে হারিয়ে যাওয়া কালিকলমটা, এটাকে আমি কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি। যেহেতু এই গল্পটা একটু বড়, সেই জন্য এটার পুরো আলোচনা যদি আমি একটা ভিডিওতে করতে যাই তাহলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। তা আজকে এই ভিডিওটাতে আমি এই হারিয়ে যাওয়া কালিকলমের মূল বিষয়বস্তুটা নিয়ে আলোচনা করব। এর পরবর্তীতে ভিডিও আসবে প্রত্যেকটা লাইন ধরে ধরে আলোচনা, অ্যাটলিস্ট প্রত্যেকটা লাইনের যে থেকেও বলতে গেলে যেগুলো বেশি ইম্পর্টেন্ট যে লাইনগুলো আছে সেগুলো ধরে ধরে কিন্তু আলোচনা থাকবে, যেগুলো থেকে তোমরা খুব সহজে নিজেরাই নোটস প্রিপেয়ার করে নিতে পারবে। কারো নোটস বানিয়ে সেটা পড়ার থেকে আমার মনে হয় নিজেরা নোটস প্রিপেয়ার করা কিন্তু অনেকটা ভালো। আর কারো যদি নোটস প্রিপেয়ার করতে অসুবিধা হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে, আমি তোমাদেরকে এই বিষয়ে অবশ্যই হেল্প করব। এবার আর কথা না বাড়িয়ে আজকের মূল বিষয়ে আলোকপাত করা যাক। আজকের মূল বিষয়বস্তু আমরা কি পড়ছি, মূল টপিক আমাদের পাঠ হচ্ছে, বিষয়বস্তু আলোচনা করব হারিয়ে যাওয়া কালিকলম। লিখেছেন কে? লিখেছেন হচ্ছে শ্রী পান্থ। এই হারিয়ে যাওয়া কালিকলম যে শ্রী পান্থ লিখেছেন, শ্রী পান্থ হচ্ছে নিখিল সরকারের ছদ্মনাম। তিনি ছদ্মনাম নিয়ে শ্রী পান্থ নাম নিয়ে কিন্তু এই গল্পটি রচনা করেছেন। তা গল্পটির মূল বিষয়ের দিকে যখন আমরা দেখব তখন আমরা কি দেখতে পাবো? হারিয়ে যাওয়া কালিকলম গল্পের নাম, মানে কালিকলম হারিয়ে গেছে, এটাই বলতে চাইছেন লেখক। গল্পের নামেই কিন্তু তিনি গল্পের মূল কথাটাকে একবারে বলে দিয়েছেন। কিছু কিছু গল্প হয় না, এটা হচ্ছে এমন একটা গল্প যেখানে আমরা নামকরণটা দেখলেই বুঝতে পারছি, যেখানে তিনি নামকরণের মধ্যে দিয়েই কিন্তু গল্পের যে মূল কথাটা সেটা কিন্তু তিনি নামকরণের মধ্যে দিয়েই লেখক কিন্তু বলে দিয়েছেন। লেখক এখানে প্রথমত কিছুটা দুঃখ প্রকাশ করেছেন এই কালিকলম হারিয়ে যাওয়া নিয়ে। আচ্ছা, কিছুটা তিনি স্মৃতিচারণ করেছেন, কিভাবে তিনি শৈশবে তার কালিকলমের কাজ কারবার কিভাবে চালাতেন, কিভাবে পড়াশুনো করেছেন সেইটা নিয়ে কিছুটা লিখেছেন। কিছুটা আমাদেরকে বিভিন্ন কালিকলম, যে বিভিন্ন শতাব্দীতে ব্যবহৃত বিভিন্ন কালিকলম, সেগুলোরও একটা সুস্পষ্ট ধারণা কিন্তু তিনি আমাদেরকে কিছুটা হলেও দিয়েছেন। এবং শেষমেশ আধুনিক সভ্যতা কোথায় গিয়ে আটকে গিয়েছে সেই ব্যাপারেও কিন্তু তিনি বলেছেন। তাহলে কি প্রথমে কি দেখা যাচ্ছে? প্রথমে গল্পের শুরুতেই আমরা দেখতে পাচ্ছি লেখক একটি লেখকের ভাষায় হচ্ছে লেখালেখির অফিস, অর্থাৎ কিনা লেখকের কারখানা, হ্যাঁ, সেখানে তিনি কাজ করতেন। এবং লেখক বাদে, মানে যিনি এই গল্পের লেখক, তিনি বাদে আর কারোর কাছেই কিন্তু সেখানে কলম ছিল না, কারোর কাছেই কলম ছিল না। লেখালেখির অফিস, অথচ কারোর কাছে, লেখক বাদে আর কারোর কাছে কলম নেই। তাহলে তারা কিসে লেখালেখিটা করছে? কিসে করছে? কম্পিউটারে করছে। কম্পিউটারের বোর্ডে তাদের লেখা, কিবোর্ডে তাদের লেখা টাইপ করে সেটা কম্পিউটারের স্ক্রিনের মধ্যে উঠে যাচ্ছে। এটা কতটা একটা, মানে যারা ছোটবেলা থেকে পেন খাতা, আমরা ছোটবেলায় কি পেয়েছি? পেন খাতা। লেখক কি পেয়েছেন? লেখক পেয়েছেন কলা পাতা। কলা পাতায় তিনি লিখেছেন। তার ছোটবেলার লেখার পাথ হিসাবে তিনি কি পেয়েছেন? তিনি পেয়েছেন কলা পাতা, যেখানে তাকে নিজে বাঁশের কঞ্চি কেটে কলম তৈরি করে সেই কলম দিয়ে সেখানে লিখতে হয়েছে। তার কাছে হঠাৎ করে এরকম কালি কলম উধাও হয়ে গিয়ে
এইরকম কম্পিউটারের সঙ্গে মানিয়ে নেওয়াটা সত্যি একটা কিন্তু বড় চ্যালেঞ্জের বিষয়। চ্যালেঞ্জের থেকেও বড় কথা দুঃখের বিষয়। সত্যি তো, আমরা যে জিনিসে আমাদের চিরাচরিত অভ্যাস হয়ে যায়, আমাদের একটা ভালোবাসা, একটা টান তৈরি হয়ে যায়, সেই জিনিস যদি হঠাৎ করে কর্পূরের মতো উবে যায়, গিয়ে আমাদের যদি নতুন প্রযুক্তির সাথে নতুনভাবে মানিয়ে নিতে হয় না, তাহলে সেই মানিয়ে নেওয়াটা আমাদের কাছে কিন্তু অনেকটাই কষ্টের হয়ে দাঁড়ায়। আমাদের অ্যাডজাস্ট করতে, আমাদের সেগুলোকে সাথে মানিয়ে নিতে কিন্তু অনেকটাই কষ্ট হয়। কারণ কি, আমাদের ভেতরে পূর্ব কথাগুলো কিন্তু মনের ভেতরে আলোড়িত হতে থাকে। কিভাবে ছোটবেলা কাটিয়েছি, কিভাবে ছোটবেলায় ওই জিনিসগুলো ব্যবহার করে পড়াশুনো করেছি, এই কথাগুলো কিন্তু মনের ভেতরে থেকেই যায়। ঠিক সেরকমই হয়েছে কিন্তু লেখকের সাথে। প্রাচীনকালে একটা কথা ছিল, কলমে কায়স্ত চিনি, গোফেতে রাজপুত। লেখক কিন্তু এই কথাটা উল্লেখ করেছেন। অর্থাৎ কি না, কলম দিয়ে একটা জাতি, কায়স্ত জাতি, যারা পড়াশুনোর দিকে সবসময় এগিয়ে থাকতো, তাদেরকে চেনা যেত, কারণ তাদের কাছে কলম থাকবেই। আর গোফেতে রাজপুত, রাজপুতদের পরিচয়ই ছিল গোফ। এই কথাটা কিন্তু তিনি ব্যবহার করেছেন। কিন্তু বর্তমান প্রযুক্তির কাছে হেরে গিয়ে আমরা কোথায় গিয়ে দাঁড়িয়েছি? আমাদের কারোর কাছে রাস্তায় বেরোলে একটা পেন সবসময় পাওয়া যায় না। অনেকে স্টাইল করে খোপা বাঁধার জন্য হয়তো ট্রেনে বাসে উঠেছে, খোলা চুল রয়েছে, খোপা বাঁধার জন্য পেনটাকে ব্যবহার করে। অনেক ছেলেদের হাতে পেন থাকেই না, অনেকের পকেটে আগে পেন নিয়ে সবাই ঘুরতো, এখন সেটা প্রচণ্ডই কম দেখতে পাওয়া যায়। পেন, ঘড়ি, এগুলোর প্রয়োজনীয়তা আস্তে আস্তে মনে হয় আমরা হারিয়ে ফেলছি। লেখক সেটাই বলছেন। অথচ যারা সবাই বড় বড় সাহিত্যিকরা ছিল, তারা কি করে গেছেন না, তারা কিন্তু এইসব খাগের কলম, দোয়াত, কালি এইসব ব্যবহার করেই কিন্তু তাদের বড় বড় রচনাগুলো লিখে গিয়েছেন, তাই না? কিন্তু কি দেখো, কালের নিয়মে সব হারাতে বসেছে আজ। সবই আজ অনেকটা যেন বিস্মৃতির অতলে তলিয়ে যাচ্ছে। যেমন পালকের কলম, পালকের যে দোয়াতের যে পালক দেওয়া যে কলম থাকতো, সেগুলো এখনকার দিনে দেখতে গেলে সেই পুরোনো দিনের অয়েল পেন্টিং গুলো ছাড়া সেগুলোকে আর আমরা কিন্তু খুঁজে পাই না। কোথাও দেখতে পাই কি? পাই না। কিছু বছর আগে পর্যন্ত অনেক অফিসে খাগের কলম, দোয়াত এসব শো হিসাবে দেখা যেত। এখন সেসব শো উঠে গিয়েছে। এখন জায়গা করে নিয়েছে নিব পেন, বল পেন। এদেরকে লেখক কি বলছেন? খুনি বলে দিচ্ছেন। কিসের খুনি? না, সেই পুরনো দিনের সেই হাতিয়ার। পেন তো হাতিয়ার। পেন একটা তরোয়ালের থেকেও বেশি কথা বলে। কেন? কারণ পেন দিয়ে যে লেখনী লেখা সম্ভব এবং সেটা দিয়ে মানুষের মনে যে আমূল পরিবর্তন আনা সম্ভব, সেটা কিন্তু আমরা একটু ইতিহাসের দিকে তাকালেই কিন্তু ভালোভাবে বুঝতে পারি। তার উল্লেখও কিন্তু লেখক এই গল্পের মধ্যে দিয়ে করেছেন। তাই লেখক বলতে চাইছেন যে নিব পেন, বল পেন এগুলো আসলে খুবই সহজলভ্য। আজকে সুলেখা কালি কিংবা অন্যান্য কালি, কলম এগুলো ব্যবহার করা কিন্তু একটু ব্যয়বহুল ছিল, কিন্তু সেখানে নিব পেন, বল পেন অনেকটা সহজলভ্য। এরা মানুষকে এতটা বেশি সুযোগ সুবিধা দিয়ে দিয়েছে যে মানুষ এখন কিন্তু আর সেই পুরাতনের ধার ধারছে না। এটাও কিন্তু কোথাও কোথাও লেখকের কাছে একটা আক্ষেপ হয়ে দাঁড়িয়েছে। লেখক নিজেকেই বলছেন যে তিনি যদি যীশু খ্রিস্টের জন্মের আগে আসতেন কিংবা কোনো সুমেরিয়ান, ফিনিশিয়ান হতেন, তাহলে কি করতেন না, নীল নদের ধারে কোথাও থেকে উলুখাগড়া তুলে এনে বালির ওপরেই লেখালেখি চালাতেন, কিংবা কোনো
জন্তুর হাড় দিয়ে, সূচলো হাড় দিয়ে তিনি লেখার কাজ করতেন। ভাবতেই কেমন অবাক লাগে না, এইসব জিনিস দিয়েও লেখা সম্ভব। আমরা তো একটা বল পেন ছাড়া লেখার কথা ভাবতেই পারি না। কোথায় কালি ভরবো, কোথায় আবার পেন সূচলো করবো, এসব কোনো কিছুই আমরা করে আসিনি, আমাদের প্রজন্ম করে আসেনি। কিন্তু এগুলোও ছিল একটা সময় মানুষের আবেগ। সেই সব জিনিসগুলো আস্তে আস্তে বিস্মৃতির অতলে চলে যাচ্ছে। হারিয়ে গিয়েছে দোয়াতের কালি। সরস্বতী পুজোর দিন একমাত্র খাগের কলম দেখা যায়, তাও কি দুধের দোয়াতে, ওখানে কালি থাকে না। এটাই কিন্তু হারিয়ে যাওয়া কালি কলম গল্পটার মূল বিষয়বস্তু। আশা করি তোমরা বিষয়বস্তুটা ভালো করে বুঝতে পেরেছো। নেক্সট পার্ট আসছে, এটার থেকে যে সমস্ত এমসিকিউ গুলো আসবে তার বিষয়ে আলোচনা। ভিডিওতে চোখ রাখবে, চ্যানেলে চোখ রাখবে, তাহলে কিন্তু খুব সহজেই তোমরা পেয়ে যাবে। আর আবারও বলছি, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে দিতে। আর আবারও বলে দিচ্ছি, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটির সাথে থাকবে। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন একটা টপিকের সঙ্গে।